জীবনের সবচেয়ে অন্ধকার কোণেও কি আলো লুকিয়ে থাকতে পারে? যখন আইন এবং আবেগ মুখোমুখি হয় তখন কোন শক্তি জয়ী হয়? আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অবিস্মরণীয় উপাখ্যান, যেখানে আদালতের কঠোর বিচার এবং এক নিষ্পাপ মেয়ের অদম্য বিশ্বাস, এই দুয়ের সংঘর্ষে জন্ম নেয় এক অলৌকিক ঘটনা। এটি এক অসহায় পিতার প্রেম এবং তার ছোট্ট কন্যার অপার আশার গল্প। প্রস্তুত হন, কারণ ভালোবাসার এই ক্ষমতা আপনার ধারণাকে পাল্টে দেবে। আদালতের কক্ষে সেদিন এমন নীরবতা ছিল যে কেউ যদি সুইও ফেলে তবে তার আওয়াজ শোনা যেত। সবাই একটি ছোট মেয়ের দিকে তাকিয়েছিল, যে ধীরে ধীরে হেঁটে বিচারকের চেয়ারের কাছে এলো। তার ছোট জুতো পালিশ করা মেঝেতে হালকা আওয়াজ করছিল এবং তার সাধারণ ফ্রকটি তার রোগা শরীরের তুলনায় কিছুটা বড় ছিল। বিচারপতি ম্যাডাম, যেমন সবাই তাকে জাস্টিস সুনন্দা রায় বলে ডাকত, তিনি তার হুইল চেয়ারে কাঠের বেঞ্চের পিছনে বসেছিলেন। গত ৩ বছর ধরে এই হুইল চেয়ারই যেন তার ঘর হয়ে উঠেছিল। তার চোখ পড়ল ১০ বছর বয়সী সেই মেয়েটির ওপর, যার মুখে অদ্ভুত এক বিশ্বাস ছিল। সেই ছোট্ট মেয়েটি ঈশা একটি শ্বাস নিয়ে এমন আওয়াজে কথা বলল যা কোর্টরুমের শেষ সারি পর্যন্ত শোনা গেল। ঈশা তার ছোট হাত দুটো বেঞ্চের উপর রাখল এবং বলল, জর্জ ম্যাম, আপনি যদি আমার বাবাকে মুক্তি দেন তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার পা আবার হাঁটার উপযোগী করে তুলব। এই কথা শুনে কোর্টরুমে গুঞ্জন শুরু হলো। কেউ কেউ হাসতে লাগলো, কেউ কেউ অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। সবার মনে হলো এই মেয়েটি পাগল, অথবা সে পৃথিবীর নিয়ম কানুন জানে না। কিন্তু বিচারপতি সুনন্দা রায় ঈশার দিকে তাকালেন এবং তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি হলো, যা তিনি বহু বছর ধরে অনুভব করেননি। তো চলুন আমি আপনাদের বলি এই চমৎকারটি কিভাবে ঘটেছিল। অমিতের বাধ্যবাধকতা। ৩ সপ্তাহ আগের কথা। অমিত ছিল একজন খুব পরিশ্রমী শ্রমিক। সে একটি নির্মাণস্থলে কাজ করত এবং তার মেয়ে ঈশাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসত। ঈশার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল যখন ঈশার বয়স মাত্র ২ বছর। অমিত একাই ঈশাকে মানুষ করেছে এবং তার লালন পালনে কোনো ত্রুটি রাখেনি। ঈশা অন্য বাচ্চাদের মতো ছিল না। তার অ্যাজমার খুব গুরুতর সমস্যা ছিল, যার কারণে তার শ্বাস নিতে কষ্ট হতো, বিশেষ করে যখন শীতকাল আসত। অনেক সময় সে রাতে কাশতে কাশতে উঠে যেত এবং অমিত তাকে কোলে নিয়ে ঘুম পাড়াত, যতক্ষণ না সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারত। ঈশার ওষুধ ছিল খুব দামি। অমিত দিন রাত কাজ করত, কিন্তু নির্মাণের কাজ থেকে এত টাকা আসত না যে সে সব খরচ চালাতে পারত। সে ইতিমধ্যেই তার মোটরসাইকেল, তার ঘড়ি এবং এমনকি তার স্ত্রীর দেওয়া সোনার আংটিও চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছিল। এক ঠান্ডা সকালে ঈশার খুব জ্বর হলো। তার ছোট্ট শরীর আগুনের মতো গরম ছিল। ঈশা দুর্বল কণ্ঠে বলল, বাবা, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অমিতের বুক ফেটে গেল। তার তাৎক্ষণিক ওষুধ দরকার ছিল, কিন্তু গতকালের রেশনের খরচের পর তার কাছে সামান্য কিছু টাকা বাকি ছিল। ফার্মেসিওয়ালারা ধারে ওষুধ দিত না এবং হাসপাতালওয়ালারা ইন্স্যুরেন্সের কাগজ ছাড়া চিকিৎসা করত না। অমিত তার শেঠজি সুমনকে ফোন করল এবং বেতনের অগ্রিম দেওয়ার জন্য ভিক্ষা চাইল। শেঠ সুমন সরাসরি মনা করে দিল, বলল কোম্পানির পলিসি অগ্রিমের অনুমতি দেয় না। অমিত বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ঈশার ঠোঁট নীল হয়ে যাচ্ছিল এবং সে কাঁপছিল। অমিত জানত যে ওষুধ না পেলে ঈশা হয়তো রাতটা পার করতে পারবে না। সেদিন সন্ধ্যায় ঈশাকে খুব কষ্টে ঘুম পাড়ালো অমিত। অমিত চরম বাধ্যবাধকতায় একটি সিদ্ধান্ত নিল। সে ঈশার কপালে আদর করল, নিজের পুরনো জ্যাকেট পরল এবং ঠান্ডা রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শহরের বাজারে একটি বড় ফার্মেসি ছিল। অমিত ১০ মিনিট ধরে কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে রইল। তার হাত ঠান্ডায় নয়, ভয়ে কাঁপছিল। সে জীবনে কখনো চুরি করেনি। সে একজন সৎ মানুষ ছিল, কিন্তু তার মেয়ের কষ্ট তাকে বাধ্য করেছিল। সে তার টুপি নামিয়ে ফার্মেসির ভেতরে চলে গেল। তাকের ওপর ওষুধের বোতল আর বাক্স ভরা ছিল, যা ঈশার প্রাণ বাঁচাতে পারত। সে সেই জ্বরের ওষুধ এবং বিশেষ শ্বাস নেওয়ার ওষুধটি খুঁজে নিল। দুটোর মোট দাম ছিল ততটা যা সে ২ দিনে উপার্জন করতে পারত না। ওষুধওয়ালা একজন বয়স্ক আন্টিকে সাহায্য করছিলেন এবং ক্যাশিয়ার টাকা গুনছিলেন। অমিতের হৃদয় এত জোরে ধড়ফড় করছিল যে তার মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে। সে ওষুধগুলো তার জ্যাকেটের পকেটে রাখল এবং ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগল। ঠিক যখন সে বাইরে বেরোতে যাচ্ছিল, একটি শক্তিশালী হাত তার কাঁধ ধরল।
স্যার দাঁড়ান, একজন সিকিউরিটি গার্ড বলল, যার কণ্ঠ স্পষ্ট ছিল, আপনাকে আপনার পকেটগুলো খালি করতে হবে। অমিতের পৃথিবী ভেঙে পড়ল। সে পালানোর কথা ভাবল, কিন্তু জানতো যে এতে শুধু ব্যাপারটা আরও খারাপ হবে। চোখে জল নিয়ে এসে ওষুধগুলো বের করে গার্ডকে দিল। প্লিজ, অমিত অনুরোধ করল, আমার ছোট মেয়ে খুব অসুস্থ, তার এই ওষুধটা দরকার, না হলে সে মারা যাবে। আমার কাছে টাকা নেই, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফেরত দিয়ে দেব। গার্ডের সহানুভূতি ছিল, কিন্তু সে মাথা নেড়ে বলল, আমি দুঃখিত স্যার, আইনের বিরুদ্ধে, আমাকে পুলিশকে ফোন করতে হবে। 20 মিনিটের মধ্যে পুলিশের গাড়ি ফার্মেসির বাইরে দাঁড়িয়েছিল। অমিতকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ ভ্যানে তুলে দেওয়া হলো এবং প্রতিবেশীরা রাস্তা থেকে এসব দেখল। তার শুধু ঈশার চিন্তা হচ্ছিল, যে বাড়িতে একা অসুস্থ হয়ে তার বাবার জন্য অপেক্ষা করছে। প্রতিবেশী এক বয়স্ক আন্টি, ঈশার দিদিমা, যখন খবর পেলেন তখন তিনি ঈশাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তাররা চিকিৎসা করলেন, কিন্তু দিদিমাকে জানালেন যে অমিতের আইনি সমস্যা মিটে না যাওয়া পর্যন্ত ঈশাকে অস্থায়ী পরিচর্যায় পাঠাতে হবে। আদালতের বিচার। অমিতের মামলাটি বিচারপতি সুনন্দা রায়ের কাছে গেল। তিনি পুরো এলাকায় একজন কঠোর এবং সৎ বিচারক হিসেবে পরিচিত ছিলেন। 3 বছর আগে এক ভয়ানক গাড়ি দুর্ঘটনার পর তিনি হাঁটতে পারতেন না। সেই দুর্ঘটনার পর তিনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন এবং আইনের সুরক্ষা করাই তার জীবন হয়ে উঠেছিল। যে সকালে বিচার শুরু হলো, কোর্ট রুম ভিড়ে ভরা ছিল। কিছু লোক অমিতের সমর্থন করতে এসেছিল, জানত যে সে একজন ভালো বাবা। কিছু লোক চুরিকে ভুল মনে করত, কারণ যাই হোক না কেন, অমিত ডিফেন্ডেন্টের টেবিলে বসেছিল। চোখগুলো আশুতে লাল হয়ে গিয়েছিল। সে 2 সপ্তাহ ধরে ঈশাকে দেখেনি। বিচারপতি সুনন্দা রায় যখন কেসের ফাইল পড়লেন তখন তারও কষ্ট হল। একজন পেরেশান বাবা তার অসুস্থ সন্তানের জন্য ওষুধ চুরি করছেন। এটি এমন পরিস্থিতি ছিল যা তার কাজকে কঠিন এবং হৃদয় বিদারক করে তুলত। প্রসিকিউটর অমিতাভ সেন উঠে দাঁড়ালেন এবং অমিতের বিরুদ্ধে মামলা পেশ করা শুরু করলেন। তিনি আইনের কথা বললেন, ব্যবসার সুরক্ষার কথা বললেন এবং বললেন যে দুঃখজনক গল্পের জন্য ব্যতিক্রম তৈরি করা ভুল হবে। সুনন্দাজি, আমরা সবাই অমিতজির জন্য সহানুভূতিশীল, কিন্তু আবেগকে ন্যায় বিচারের ওপর প্রাধান্য দেওয়া উচিত নয়। অমিতের পাবলিক ডিফেন্ডার অমিতের সততা এবং ঈশার জন্য তার ভালোবাসা বোঝানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু বিচারপতি সুনন্দা এমন যুক্তি অনেকবার শুনেছিলেন। আইন ছিল পরিষ্কার এবং তার কাজ ছিল আইন পালন করা। ঠিক যখন বিচারপতি রায় শোনাতে যাচ্ছিলেন, কোর্টরুমের দরজা জোরে খুলে গেল। সবার ঘাড় ঘুরে গেল। দিদিমা ঈশার হাত ধরে ভেতরে এলেন। ঈশা তার বাবাকে দেখে আনন্দে দৌড়ে গেল। বাবা! তার ছোট্ট আওয়াজ কোর্টরুমে প্রতিধ্বনিত হল। কোর্টের সিপাহীরা তাকে থামাতে যাচ্ছিল, কিন্তু বিচারপতি সুনন্দা ইশারা করলেন, তাকে তার বাবার কাছে যেতে দাও। অমিত ঈশাকে জোরে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে বেটা, বাবা অনেক বড় ভুল করে ফেলেছে। কোনো ব্যাপার না বাবা, আমি জানি তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করছিলে। এই আবেগপূর্ণ মিলন সবাই দেখল। অনেকের চোখেই জল চলে এলো। বিচারপতি সুনন্দা বললেন যে অমিত অপরাধ করেছে এবং তাকে সাজা পেতে হবে। তখনই ঈশা প্রথমবার বিচারপতি ম্যাডামকে মনোযোগ দিয়ে দেখল। সে হুইল চেয়ার দেখল, বিচারকের মুখে বিষণ্ণতা দেখল এবং আরও কিছু দেখল যা বড়রা দেখতে পারত না। ঈশা সব সময় বিশেষ ছিল। সে মানুষের কষ্ট, সমস্যা, আশা না জিজ্ঞাসা করেই অনুভব করতে পারত। ঈশা তার বাবা থেকে আলাদা হলো এবং সোজা বিচারপতি ম্যাডামের বেঞ্চের দিকে হেঁটে গেল। জজ ম্যাম, সে পূর্ণ বিশ্বাস নিয়ে বলল, আমার বাবা ভালো মানুষ। তিনি শুধু ওষুধ নিয়েছিলেন কারণ আমি খুব অসুস্থ ছিলাম এবং তিনি আমাকে খুব ভালোবাসেন। বিচারপতি সুনন্দা ঝুঁকে বললেন, আমি বুঝতে পারছি বেটা, কিন্তু তোমার বাবা আইন ভেঙেছেন। ঈশা গুরুত্ব সহকারে মাথা নাড়ল। তারপর সে এমন কিছু করল যা কেউ কল্পনাও করেনি। সে বিচারপতি ম্যাডামের হাতটা হালকা করে স্পর্শ করল। জজ ম্যাম, আমি দেখতে পাচ্ছি আপনার পা কাজ করে না এবং তাই আপনি ভিতর থেকে খুব দুঃখী। আমার বাবা বলেছিলেন, যখন মানুষ দুঃখী হয় তখন তারা আশেপাশের ভালোবাসা দেখতে ভুলে যায়। কোর্টরুমে এত নীরবতা ছিল যে শ্বাস নেওয়াও জোরে মনে হচ্ছিল। বিচারপতি অবাক ছিলেন। এই ছোট মেয়েটি তার রোজকার যন্ত্রণা কিভাবে জানল? আমার কাছে একটি উপহার আছে। ঈশা এগিয়ে এসে বলল তার হাত ধরে, আমি দুঃখী মানুষকে ভালো অনুভব করাতে পারি। আপনি যদি আমার বাবাকে বাড়ি যেতে দেন তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার পা আবার হাঁটার উপযোগী করে তুলব। এইবার কোর্টরুমে হাড়ের মতো চিৎকার শুরু হলো। লোকেরা হাসতে লাগলো, চেঁচাতে লাগলো, এটা অসম্ভব। প্রসিকিউটর অমিতাভ জোরে প্রতিবাদ করতে লাগলেন যে এসব নির্বুদ্ধিতা, কিন্তু বিচারপতি সুনন্দার চোখ ঈশা থেকে সরছিল না। তার হৃদয়ে বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি ছোট্ট আশার আলো জ্বলে উঠল। চমৎকারের শর্ত। অর্ডার! বিচারপতি ম্যাডাম হাতুড়ি জোরে বাজালেন। শান্তি বজায় রাখুন। ঈশা, বিচারপতি ম্যাডাম নরম গলায় বললেন, যা কোর্টরুমে প্রতিধ্বনিত হল, তুমি যা বলছো তা অসম্ভব।
ডাক্তাররা বলেছেন আমি কখনো হাঁটতে পারবো না। ঈশা হাসল এবং তার মুখ আলোয় উজ্জ্বল হয়ে উঠল। কখনো কখনো ডাক্তাররা সব জানেন না জজ ম্যাম। চমৎকার তখনই হয় যখন মানুষ ভালোবাসে এবং বিশ্বাস রাখে। আমি বলছি না যে আপনি এখনই আমাকে বিশ্বাস করুন। আমি শুধু একটি সুযোগ চাইছি। আমার বাবাকে বাড়ি যেতে দিন এবং আমি আপনাকে দেখিয়ে দেব যে অসম্ভব জিনিসও সম্ভব হতে পারে। বিচারপতি সুনন্দা অমিতকে দেখলেন, তারপর ঈশাকে, তারপর কোর্টরুমের ভিড়কে। তার মন বলছিল যে এটা অর্থহীন কথা। শিশুরা পক্ষাঘাতগ্রস্ত পা ঠিক করতে পারে না, আইন আইনই হয়। কিন্তু তার হৃদয়ে অন্য কিছু বলছিল, কি হবে যদি এই শিশুটি সত্যিই কোনো চমৎকার করে। নীরবতা খুব দীর্ঘ হল। তারপর বিচারপতি সুনন্দা ঈশার দিকে তাকালেন। ঈশা শান্তভাবে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল ভালোবাসা এবং আত্মবিশ্বাস। বাচ্চা, বিচারপতি ম্যাডাম এমন আওয়াজে বললেন যা কোর্টরুমে প্রতিধ্বনিত হল, তুমি আমার কাছে একটি খুব বড় প্রতিশ্রুতি করেছ। তুমি কি বোঝো যে প্রতিশ্রুতি ভাঙা উচিত নয়? ঈশা মাথা নাড়ল। হ্যাঁ জজ ম্যাম, আমি সবসময় আমার প্রতিশ্রুতি পূরণ করি। আর তুমি কি সত্যি বিশ্বাস করো যে তুমি আমাকে হাঁটতে সাহায্য করতে পারো? আমার শুধু বিশ্বাস নেই, আমি জানি। বিচারপতি সুনন্দার কণ্ঠস্বর সামান্য কাঁপছিল যখন তিনি অমিতের দিকে তাকালেন। অমিতজি, আপনি অপরাধ করেছেন এবং সাধারণত আমি আপনাকে জেলের সাজা দিতাম, কিন্তু আপনার মেয়ে আমাকে এমন একটি অফার দিয়েছে যা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। কোর্টরুমে ফিসফিসানি আরও জোরে হল। তাই বিচারপতি সুনন্দা এগিয়ে বললেন, আমি আমার জীবনে প্রথমবারের মতো এমন কিছু করতে যাচ্ছি। আমি আপনার সাজা 30 দিনের জন্য স্থগিত করছি। যদি এই সময়ের মধ্যে আপনার মেয়ে তার প্রতিশ্রুতি পূরণ করতে পারে তবে আপনার বিরুদ্ধে সব চার্জ বাতিল করা হবে। অমিতক সেন চিৎকার করে উঠলেন, এটা আইনের বিরুদ্ধে। বিচারপতি ম্যাডাম শান্তভাবে বললেন, অমিতবজি, 30 দিনের মধ্যে আমরা সবাই জানতে পারব যে তার দাবি অসম্ভব নাকি নয়। ততক্ষণ পর্যন্ত অমিতজি, আপনি আপনার মেয়ের সাথে বাড়ি যাওয়ার জন্য স্বাধীন। অমিতের আনন্দের সীমা রইল না, কিন্তু বিচারপতি ম্যাডাম হাত তুললেন। কিন্তু তিনি থামলেন এবং এই শব্দটি বাতাসে ঝড়ের মতো ঝুলে রইল। যদি ঈশা 30 দিনের মধ্যে তার প্রতিশ্রুতি পূরণ করতে না পারে তবে অমিতজি, আপনাকে কোর্টরুমে ফিরে আসতে হবে এবং তখন আপনার ওপর শুধু মূল চার্জগুলোই নয়, বিচারকের সাথে মিথ্যা বলার জন্য অতিরিক্ত চার্জও লাগবে। অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। যদি ঈশা বিচারককে ঠিক করতে না পারে তবে সে আগের চেয়েও বড় বিপদে পড়বে। কিন্তু কিছু বলার আগেই ঈশা তার কাছে এলো এবং তার হাত ধরল। বাবা, টেনশন করো না, সে একই আত্মবিশ্বাসের হাসি দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে। অমিত তার মেয়েকে জোরে জড়িয়ে ধরল। বেটা, তুমি অনেক সাহস দেখিয়েছ, কিন্তু যদি তুমি জজ ম্যাডামকে ঠিক করতে না পারো। ঈশা তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিল। বাবা, মা চমৎকার সম্পর্কে কি বলতেন? অমিতের চোখে জল এলো। তার স্ত্রী বলতেন, চমৎকার তখনই হয় যখন ভালোবাসা ভয়ের চেয়ে বেশি শক্তিশালী হয়। ঠিক তাই, ঈশা বলল, এবং আমি আপনাকে এত ভালোবাসি যে আমার কোনো কিছুতে ভয় লাগে না। জজ ম্যামও ভয় পাচ্ছেন, কিন্তু তার হৃদয়ে যতটা ভালোবাসা আছে তা তিনি নিজে জানেন না। আমি তাকে তা মনে করিয়ে দেব। অমিত আর ঈশা কোর্টরুম থেকে হাত ধরে বেরিয়ে গেল। অমিতের হৃদয়ে ছিল ভয় এবং আশা দুটোই। বিচারপতি সুনন্দা কিছুক্ষণ কোর্টরুমে একা বসে রইলেন। 3 বছরে প্রথমবারের মতো তিনি পরের দিনের জন্য উৎসাহিত ছিলেন। তার যৌক্তিক মন বারণ করছিল, কিন্তু তার হৃদয় বলছিল চমৎকার হতে পারে। হারিয়ে যাওয়া আত্মা। পরের দিন সকালে অমিত ঈশার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল। ঈশা শান্তভাবে সিরিয়াল খাচ্ছিল। ঈশা বেটা, অমিত ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি গতকাল জজ ম্যাডামের সাথে যে প্রতিশ্রুতি করেছ? আমি জানি বাবা, তুমি চিন্তিত আছো কারণ তুমি আমার উপহার দেখতে পাচ্ছ না, কিন্তু টেনশন করো না, এটা কাজ করবে। অমিত অবাক হয়ে গেল। কেমন উপহার ঈশা? তুমি তো কখনো কাউকে ঠিক করনি। ঈশা তাকে বুদ্ধিমতী চোখ দিয়ে দেখল। আপনার মনে আছে যখন দিদিমা কোমরে চোট পেয়েছিলেন এবং বিছানা থেকে উঠতে পারছিলেন না? আমি তার হাত ধরে তাকে একটি জাদুকরি বাগানের গল্প শুনিয়েছিলাম। পরের দিন তিনি ঠিক হয়ে গেলেন। আর বাজারে যে ছোট্ট মিন্টু কাজ করে, যখন তার হাত ভেঙে গিয়েছিল ডাক্তাররা 6 সপ্তাহ বলেছিলেন। আমি তার জন্য সুপারহিরোর ছবি এঁকেছিলাম এবং বলেছিলাম যে তার হাত শক্তিশালী হয়ে যাবে। সে 3 সপ্তাহে ভালো হয়ে গেল। অমিত মনোযোগ দিয়ে তার মেয়েকে দেখল। ঈশা কি চুপিসারে চিকিৎসা করছিল? কিন্তু ঈশা বেটা, অমিত আদর করে বোঝাল, কোমর ব্যথা ঠিক করা বা ভাঙা হাড় তাড়াতাড়ি ঠিক করা কোনো পক্ষাঘাতগ্রস্ত মানুষকে হাঁটিয়ে দেওয়ার চেয়ে অনেক আলাদা।
ঈশা গম্ভীর হয়ে সিরিয়াল শেষ করল। বাবা, জজ সুনন্দার পা ছোট্ট মিন্টুর হাড়ের মতো ভাঙেনি, সমস্যাটা তাদের হৃদয়ে। যখন আমি তার হাত ছুঁয়েছিলাম তখন আমি তার সমস্ত দুঃখ অনুভব করেছিলাম। যখন মানুষ খুব দুঃখ এবং ভয়ে থাকে তখন তাদের শরীরও কাজ করা ভুলে যায়। তাহলে তুমি তাকে কিভাবে সাহায্য করবে? অমিত জিজ্ঞেস করল। ঈশা হাসল। আমি তাকে খুশি মনে করিয়ে দেব এবং যখন তার খুশি হতে মনে পড়ে যাবে তখন তার পাও হাঁটতে মনে করে নেবে। সেই সকালে বিচারপতি সুনন্দা তার বাড়ির অফিসে কাজ করার চেষ্টা করছিলেন, কিন্তু তার মনোযোগ বারবার ঈশার দিকে যাচ্ছিল। ডাক্তাররা তো পরিষ্কার বলে দিয়েছিলেন যে উন্নতি অসম্ভব, কিন্তু ঈশার স্পর্শে তার পায়ে যে উষ্ণতা অনুভব হয়েছিল তা তিনি ভুলতে পারছিলেন না। তখনই তার ফোনে ডাক্তার অনির্বাণের কল এলো। ডাক্তার অনির্বাণ তাকে বোঝানোর চেষ্টা করলেন যে মিথ্যা আশা না রাখতে, চোট স্থায়ী। বিচারপতি সুনন্দা ভাবলেন, আরোগ্য কি শুধু শরীর ঠিক করার মধ্যে সীমাবদ্ধ? সন্ধ্যায় অমিত ঈশাকে মহল্লার পার্কে নিয়ে গেল। অমিত দেখল ঈশা কতটা বিশেষ ছিল। যখনই কোনো বাচ্চা পড়ে যেত বা কাঁদত, ঈশা দৌড়ে যেত, তাদের হাত ধরত এবং কিছু হালকা করে কানে বলে তাদের চুপ করিয়ে দিত। একজন বয়স্ক লোক অমিতকে বললেন যে ঈশার কাছে উপরওয়ালার উপহার আছে, চিকিৎসার উপহার। আমার দাদি বলতেন, কিছু লোক ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে ঠিক করতে পারে। আরও 3 দিন কেটে গেল। বিচারপতি সুনন্দার রুটিন বদলে গিয়েছিল। তিনি ব্যায়াম বেশি করতেন, স্বাস্থ্যকর খাবার খেতেন এবং মানুষকে দেখে হাসতেও শুরু করেছিলেন। 4র্থ দিন তিনি অমিতকে ফোন করলেন। অমিতজি, আমি ঈশার সাথে কথা বলতে চাই। ঈশা উৎসাহিত হল। হ্যালো জজ ম্যাম, আমিও আপনার কথা রোজ ভাবি। আমরা কি কোথাও দেখা করতে পারি? বন্ধু না হলে কারো সাহায্য করা কঠিন হয়। বিচারপতি সুনন্দা অবাক ছিলেন। কেউ তাকে বন্ধুত্বের জন্য বলেনি। তিনি ঈশাকে রাস্তার বড় পার্কে শিব মন্দিরের কাছে পুকুরের পাশে দেখা করতে বললেন। পরের দিন বিচারপতি সুনন্দা তার বিচারকের পোশাকের পরিবর্তে একটি সাধারণ নীল শাড়িতে পার্কে এলেন। তিনি নার্ভাস ছিলেন। ঈশা হলুদ সানড্রেসে হাঁসদের পাউরুটি খাওয়াচ্ছিল। আসুন জজ ম্যাম, ঈশা উৎসাহের সাথে আওয়াজ দিল। বিচারপতি ম্যাডাম তার হুইল চেয়ার পুকুর পর্যন্ত ঠেলে নিয়ে গেলেন। ঈশা তার হাতে পাউরুটির টুকরো দিয়ে দিল। পরের 1 ঘন্টা বিচারপতি সুনন্দা তা করলেন যা তিনি বছরের পর বছর করেননি। তিনি খেললেন, তিনি হাঁসদের খেতে দিলেন, ঈশার গল্প শুনলেন এবং যখন একটি হাঁস হুইল চেয়ারে চড়ার চেষ্টা করল তখন হাসলেনও। জজ ম্যাম, ঈশা আদর করে জিজ্ঞেস করল, দুর্ঘটনার আগে আপনার সবচেয়ে বেশি কি পছন্দ ছিল? বিচারপতি সুনন্দা ভাবলেন, আমার নাচতে খুব ভালো লাগতো, আমি ছোটবেলায় কথক শিখতাম। ঈশা হাততালি দিল। আমারও ডান্স পছন্দ, আপনার কি সেটার কথা মনে পড়ে? হ্যাঁ, খুব বেশি। বিচারপতি সুনন্দার চোখে জল এলো। ঈশা উঠে দাঁড়ালো এবং তার হাত বিচারপতি সুনন্দার দিকে বাড়ালো। আপনি কি আমার সাথে ডান্স করবেন? বিচারপতি সুনন্দা বললেন, ঈশা, আমি ডান্স করতে পারি না, আমি দাঁড়াতে পারি না। দাঁড়ানোর দরকার নেই। ঈশা হাসল। আপনার হাত ডান্স করতে পারে, আপনার মাথা ডান্স করতে পারে এবং আপনার হৃদয় ডান্স করতে পারে। ঈশা ধীরে ধীরে তার হাতগুলো বাতাসে ঘোরাতে শুরু করল, যেন সে সাঁতার কাটছে। বিচারপতি সুনন্দা দেখতে থাকলেন এবং দেখতে দেখতে তিনি নিজের হাতগুলো ঈশার মতো বাতাসে ঘোরাতে শুরু করলেন। 3 বছরে প্রথমবারের মতো তার মনে হলো যে তিনি নাচছেন। তার চোখ থেকে খুশির জল ঝরতে লাগল। আপনি ডান্স করছেন জজ ম্যাম, ঈশা আনন্দে চিৎকার করে উঠল। কেমন লাগছে? ঈশা ডান্স করতে করতে জিজ্ঞেস করল। আমার বেঁচে আছি মনে হচ্ছে, বিচারপতি সুনন্দা হালকা করে বললেন। ঈশা হুইল চেয়ারের কাছে এলো এবং ধীরে করে বিচারপতি ম্যাডামের হাঁটুতে নিজের হাত রাখল। জজ ম্যাম, আপনার পা ঘুমিয়ে আছে, ভাঙেনি, তারা শুধু আপনার হৃদয় পুরোপুরি জেগে ওঠার অপেক্ষা করছে। ঈশা বোঝালো যে দুর্ঘটনায় তার শরীরে চোট লেগেছিল, কিন্তু তার আত্মাও ভয় পেয়ে ঘুমিয়ে গিয়েছিল। যখন আত্মা ঘুমিয়ে থাকে তখন শরীর ঠিকমতো কাজ করে না। আর তুমি আমার আত্মাকে জাগাতে পারো? বিচারপতি সুনন্দা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আপনার আত্মা তো জাগতে শুরু করেছে। ঈশা হাসল। ডান্স করার সময় আপনার অনুভব হয়নি? কাল আবার আসবেন, আমরা আরও ডান্স করব এবং আমি আপনাকে পৃথিবীর সুন্দর গল্প শোনাব। বিচারপতি সুনন্দা ফিরে গেলেন। পরের দিনের জন্য উৎসাহিত ছিলেন। চূড়ান্ত চমৎকার। কিন্তু সেই সন্ধ্যাতেই একটি বড় ঘটনা ঘটল। অমিত রান্না করছিল যখন দিদিমা ফোন করলেন। তিনি খুব চিন্তিত ছিলেন। অমিত, তাড়াতাড়ি এসো, পার্কে দুর্ঘটনা হয়েছে, জজ সুনন্দার হুইল চেয়ার পুকুরের কাছে উল্টে গেছে। অমিতের রক্ত ঠান্ডা হয়ে গেল। ঈশা টেবিলে রং করছিল। সে শান্তভাবে বলল, বাবা, জজ সুনন্দা ঠিক হয়ে যাবেন,
কিন্তু এটা পরীক্ষা। এখন জানা যাবে যে চমৎকার সত্যি হয় কিনা। অমিত ভয় পেতে পেতে হাসপাতালের দিকে ছুটল। যদি বিচারপতি সুনন্দার কিছু হয় তবে তার ডিল খতম এবং জেল নিশ্চিত। হাসপাতালের ওয়েটিং রুমে উত্তেজনা ছিল। ডাক্তার অনির্বাণ গুরুতর মুখে বাইরে এলেন। জজ সুনন্দার মাথায় আঘাত লেগেছে, তার মাথায় গুরুতর চোট এবং তিনি 2 ঘন্টা ধরে অজ্ঞান আছেন। পরের 24 ঘন্টা খুব সংকটপূর্ণ। অমিতের বুক ধপ করে উঠল। ঈশা একদম শান্ত দাঁড়িয়েছিল। ডাক্তার সাহেব, আমি কি জজ ম্যাডামের সাথে দেখা করতে পারি? ডাক্তার অনির্বাণ অবাক ছিলেন। বেটা, তিনি খুব অসুস্থ, ভিজিটর্স অনুমোদিত নয়। কিন্তু তার আমাকে দরকার, ঈশা আত্মবিশ্বাসের সাথে বলল। বাবা, জজ সুনন্দার আত্মা এখন শুধু ঘুমিয়ে নেই, সে হারিয়ে গেছে। দুর্ঘটনা তার আত্মাকে এত ভয় পাইয়ে দিয়েছে যে সে বডিতে ফিরে আসার রাস্তা ভুলে গেছে। আমাকে তাকে বাড়ির রাস্তা দেখাতে হবে। সবাই ঈশাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো ছোট ভগবান। তখনই প্রসিকিউটর অমিতাভ সেনও পেরেশান অবস্থায় হাসপাতালে এলেন। তিনি অমিতের কাছে ক্ষমা চাইলেন। অমিতজি, জজ সুনন্দা আপনার মেয়ের ওপর বিশ্বাস করেছিলেন, তাই আমারও করা উচিত। ডাক্তার সাহেব, এই শিশুটি কি জজ ম্যাডামকে দেখতে পারবে না? ডাক্তার অনির্বাণ ধর্ম সংকটে ছিলেন। হাসপাতালের নিয়ম বিরুদ্ধে ছিল, কিন্তু বাইরে দাঁড়ানো মানুষের চোখে আশা ছিল এবং ডাক্তার অনির্বাণ জানতেন বিজ্ঞান এখানে ব্যর্থ হয়েছে। 5 মিনিট, ডাক্তার অনির্বাণ কষ্টে বললেন। মাত্র 5 মিনিট পাওয়া যাবে। অমিত ঈশার হাত ধরল। ঈশা হাসল। বাবা, মা সবচেয়ে কঠিন সময় সম্পর্কে কি বলতেন? সবচেয়ে কঠিন সময়ই চমৎকারের সময় হয়, কারণ তখনই মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ঈশা বলল। আর জজ ম্যাডামের আজ চমৎকারের সবচেয়ে বেশি দরকার। আইসিইউতে বিচারপতি সুনন্দা বিছানায় শুয়েছিলেন, তারে এবং টিউবে ঘেরা ছিলেন। তিনি খুব দুর্বল লাগছিলেন। ঈশা শান্তভাবে চেয়ারে চড়ে গেল। হ্যালো জজ ম্যাম, ঈশা আস্তে করে বলল। আমি জানি আপনি আমাকে কান দিয়ে শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি আশা করি আপনি আমাকে আপনার হৃদয় দিয়ে শুনবেন। আমি জানি আপনি ভয় পেয়েছেন। ঈশা আদর করে তার হাত বুলিয়ে দিল। দুর্ঘটনা আপনাকে ভয় পাইয়ে দিয়েছে এবং আপনার আত্মা আবার লুকিয়ে গেছে। ঈশা তাকে পুকুরের কাছে ডান্স করার খুশি মনে করিয়ে দিল। জজ ম্যাম, আপনার আত্মা ভাঙেনি, সে শুধু অন্ধকার জায়গায় হারিয়ে গেছে। কিন্তু আমি আলোর রাস্তা দেখতে পাচ্ছি এবং আমি আপনাকে বাড়ি গাইড করব। ঈশা চোখ বন্ধ করল এবং তার 2 হাত জজ ম্যাডামের বাহুতে রাখল। রুমে হালকা উষ্ণতা ভরে গেল। জজ ম্যাম, আপনি রাস্তা দেখতে পাচ্ছেন, সেটা আপনার ভুলে যাওয়া সুন্দর স্মৃতি দিয়ে তৈরি। সেই স্মৃতি যখন আপনি ছোট ছিলেন এবং ডান্স করতেন। সেই স্মৃতি যখন আমরা হাঁসদের খাবার দিচ্ছিলাম। ডাক্তার অনির্বাণ মনিটর দেখলেন। জজ ম্যাডামের হৃৎস্পন্দন যা অনিয়মিত ছিল এখন স্থিতিশীল হতে শুরু করেছে। আপনি রাস্তা অনুসরণ করছেন, ঈশা সাহস দিল। আপনি মনে করছেন যে আপনি আসলে কে? জজ সুনন্দার আঙুলগুলো হালকা নড়ল। ঈশা হাসল। আপনার হুইল চেয়ার আপনাকে কম মানুষ করেনি, শুধু আপনাকে পৃথিবীতে চলার অন্য উপায় দিয়েছে। হঠাৎ জজ সুনন্দার পলক কাঁপল এবং তার চোখ খুলে গেল। জজ ম্যাম, আপনি জেগে গেছেন, ঈশা আনন্দে চিৎকার করে উঠল। আমি কোথায়? জজ সুনন্দা দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন। ডাক্তার অনির্বাণ সবকিছু পরীক্ষা করলেন। জজ সুনন্দার মাথা পরিষ্কার ছিল, আঘাতের কোনো চিহ্ন নেই। কিন্তু ডাক্তার সাহেব, জজ সুনন্দা বললেন, আমার অন্যরকম অনুভব হচ্ছে। আমি বছরের পর বছর এত ভালো অনুভব করিনি। ঈশা হাসল। আমি কিছু করিনি জজ ম্যাম, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিয়েছি যে বিষণ্ণতার নিচে আপনি আসলে কে। জজ সুনন্দা বিছানায় ওঠার চেষ্টা করতে লাগলেন। তখনই একটি বিস্ময়কর চমৎকার হলো। ডাক্তার, তার আওয়াজ আনন্দে কাঁপছিল। আমি আমার পা অনুভব করছি। ডাক্তার অনির্বাণ বিশ্বাস করতে পারলেন না, কিন্তু জজ সুনন্দা মনোনিবেশ করলেন এবং তার ডান পা হালকা করে নড়ল। সবাই অবাক হয়ে গেল। জজ সুনন্দা জোর লাগালেন এবং তার 2 পা চাদরের নিচে নড়ল। ঈশা হাততালি দিল। জজ ম্যাম, আপনার আত্মা পুরোপুরি জেগে গেছে এবং এটি আপনার শরীরকে কাজ করতে মনে করিয়ে দিয়েছে। ডাক্তার অনির্বাণ শোকে ছিলেন। এটা বিজ্ঞানের বিরুদ্ধে ছিল। বিচারপতি সুনন্দার চোখে জল ছিল। আমি তোমার ওপর পুরোপুরি বিশ্বাস করিনি ঈশা। আমার মনে হয়েছিল তোমার প্রতিশ্রুতি অসম্ভব, কিন্তু তুমি দেখিয়ে দিয়েছ যে চমৎকার সত্যিই হয় যখন মানুষ একে অপরকে ভালোবাসে। সেই দিন বিচারপতি সুনন্দা রায়
অমিতের বিরুদ্ধে সব চার্জ স্থায়ীভাবে বাতিল করে দিলেন। শুধু তাই নয়, তিনি অমিতকে হাসপাতালে সুপারভাইজার রক্ষণাবেক্ষণের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, যার মধ্যে ঈশা এবং তার জন্য ফুল হেলথ ইন্স্যুরেন্স অন্তর্ভুক্ত ছিল। অমিত আশুতে ডুবে গেল। জজ ম্যাম, আমি আপনার ধন্যবাদ কিভাবে জানাবো? আমার ধন্যবাদ করো না, জজ সুনন্দা ঈশার দিকে তাকিয়ে বললেন। তোমার মেয়ের ধন্যবাদ করো, যে আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছে যে ভালোবাসা যে কোনো কিছু ঠিক করতে পারে। নতুন যাত্রা। 3 সপ্তাহ পর বিচারপতি সুনন্দা রায় হুইলচেয়ারের পরিবর্তে ধীরে ধীরে লাঠির সাহায্যে কোর্টরুমে হেঁটে এলেন। পুরো কোর্টরুম হাততালিতে ভরে উঠল। প্রথম সারিতে অমিত নতুন শার্টে বসেছিল, তার নতুন চাকরির জন্য প্রস্তুত, আর ঈশা হলুদ পোশাকে রোদের মতো লাগছিল। বিচারপতি সুনন্দা সবার দিকে হাসি মুখে তাকালেন। 3 সপ্তাহ আগে একটি ছোট মেয়ে আমাকে শিখিয়েছিল যে আরোগ্য শুধু ভাঙা হাড় ঠিক করা নয়, এটা ভাঙা আত্মাকে ঠিক করা। চমৎকার তখনই হয় যখন আমরা একে অপরের উপর বিশ্বাস করি। ঈশা অমিতের কানে ফিসফিস করে বলল, বাবা, চমৎকারের সবচেয়ে ভালো দিক কি জানো? কি বেটা? ঈশা তার বুদ্ধিমতী হাসি দিয়ে বলল, সবচেয়ে ভালো দিক হলো যখন মানুষ একটি চমৎকার দেখে নেয়, তখন তারা সব ধরনের ভালো জিনিস ঘটতে বিশ্বাস করতে শুরু করে, এবং যখন মানুষ ভালো জিনিস বিশ্বাস করে তখন ভালো জিনিস সব সময়ই ঘটতে থাকে। অমিত তার মেয়েকে গভীরভাবে জড়িয়ে ধরল। সে ভাবল, ভালোবাসা ভয়ের চেয়ে সব সময়ই বেশি শক্তিশালী, এবং ঈশার মতো পরীর সাথে চমৎকার প্রতিদিন হতে থাকত। তো দেখলেন আপনারা সবাই কিভাবে একটি নিষ্পাপ মেয়ের সাহস এবং ভালোবাসা একজন বিচারকের জীবন বদলে দিল। ভালোবাসা এবং বিশ্বাসই আসল জাদু। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্টে বলুন আপনাদের জন্য সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত কোনটি ছিল, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব সময় মনে রাখবেন, হৃদয়ের মেরামত করাই আসল আরোগ্য।